আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনার জন্য মানবেন্দ্র পালের লেখা গল্প অলৌকিক ক্যালেন্ডার। আজকের গল্পটি আমরা নিয়েছি মানবেন্দ্র পালের ভৌতিক অমনিবাস এই বইটি থেকে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে অলৌকিক ক্যালেন্ডার। লোকটিকে প্রথম থেকেই আমার বেশ মজার লেগেছিল। কুচকুচে কালো রং, এক মাথা রুক্ষ চুল, লম্বা নাক, চোখ দুটো জলজলে, পাতলার উপর গড়ন। দেখলে মনে হয় গম্ভীর প্রকৃতির, কিন্তু আলাপ হয়ে গেলে বেশ সহজ মানুষ বলেই মনে হয়। এই মানুষটির সঙ্গে যে অবস্থায় আলাপ হয়েছিল তা বেশ সুখকর ছিল না। সেবার পুজোর ছুটিতে দাক্ষিণাত্য ভ্রমণে গিয়েছিলাম। রামেশ্বরম, মহীশূর, কন্যাকুমারিকা দেখে শেষে তিরুপতি দর্শনে এসেছিলাম। বেশ উঁচু উঁচু পাহাড়, পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে। সেই আঁকাবাঁকা পথে বাসে করে পাহাড়ে উঠতে হয়। পাহাড়ের উপর উঠেই অবাক, রীতিমতো শহর। যাই হোক, এখান থেকে কিছু দূর হাঁটলে বা রিকশায় গেলে তিরুপতি মন্দির। বেজায় ভিড়, দর্শন প্রার্থীদের লম্বা লাইন। পুজো দিতে দিতে বিকেল হয়ে গেল। তারপর জায়গাটা ভালো করে দেখতে লাগলাম। পশ্চিম বাংলা থেকে এত দূর আসা তো আর বারবার হয় না, হয়তো এই প্রথম আর এই শেষ। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। তাড়াতাড়ি নামবার জন্য বাস স্ট্যান্ডে এলাম, কিন্তু হায়, লাস্ট বাস পাহাড় থেকে নেমে গিয়েছে। আজ আর নিচে নামবার উপায় নেই। মহা দুশ্চিন্তায় পড়লাম। কি করব এখন? এদিকে আলো জ্বলে উঠেছে, কিন্তু ওদিকে অর্থাৎ পাহাড়ের দিকে জমাট অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ নেমে গিয়েছে। দুপাশে পাহাড়ি জঙ্গল, দেখলেও ভয় করে। তাহলে বললাম বটে জায়গাটা শহরের মতো, কিন্তু গেরস্ত বাড়ি বিশেষ নেই। দোকানপাট, ব্যাংক, পোস্ট অফিস এইসবই বেশি। গেরস্ত লোক যদি বা থাকে, তাহলেও কি এই অজানা অচেনা একজন বাঙালিকে কেউ আশ্রয় দেবে? কি করব ভাবছি এই সময় ওই মানুষটির আবির্ভাব। ও যেন দেখেই আমার অবস্থা বুঝতে পেরেছে। হেসে ভাঙা ভাঙা বাংলায় বলল, বাস ফেল করেছেন। এইরকম একটা জায়গায় ওই রকম চেহারার মানুষের কাছে বাংলা কথা শুনবো আশা করিনি। বিনীতভাবে বললাম, হ্যাঁ, লাস্ট বাস কখন জানতাম না। তাহলে এখন কি করবেন ভাবছেন? কিছুই তো ভেবে পাচ্ছি না। লোকটি হাসল। তবে চলে আসুন এই গরিবের কুটিরে। তাই যেতে হলো। কুটিরই বটে, চারিদিকে পাহাড় আর জঙ্গল, তারই মধ্যে পাহাড় দিয়ে ঘেরা ঘরের মতো। মাথা গুজবার আস্তানা। ভেতরে পিলসুজের মতো মস্ত এক পেতলের প্রদীপ জ্বলছে। তারই ঘোলাটে আলোয় গুহাটা দেখলাম। একপাশে একটা খাটিয়া, একটা কম্বল আর তেল চিটে বালিশ, একটা দড়ি টাঙানো, তাতে গোটা দুয়েক ময়লা প্যান্ট, একটা ছেঁড়া তোয়ালে। গুহার ওদিকে একটা কালো পর্দা টাঙানো, যেন থিয়েটারের স্টেজের স্ক্রিন। লোকটি বলল, তিরুপতি তো দর্শন করলেন, আমার ঠাকুর দেখবেন না? বলে পর্দাটা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে যা দেখলাম তাতে আমার গা শিউরে উঠল। ফুল পাতা ভরা একটা পুরনো কাঠের গামলার মধ্যে একটা মরার খুলি বসানো। খুলিটা সিঁদুরে সিঁদুরে লাল হয়ে গেছে। এইরকম সিঁদুর মাখা খুলি আমি সন্ন্যাসীদের কাছে অনেক দেখেছি, এই জন্য গা শিউরে ওঠেনি। শিউরে উঠেছিল অত বড় খুলি কখনো দেখিনি বলে। এ কি মানুষের খুলি? লোকটি আমার দিকে তাকিয়ে হাসল। কি ভাবছেন? এত বড় খুলি কোথায় পেলেন? এ কি মানুষের? লোকটি আবার হাসল, বলল, দানিকেন পড়েছেন তো, সেই অতি মানবের কথা। আশ্চর্য হলাম, এই লোকটা দানিকেনও পড়েছে? মুখে বললাম, হ্যাঁ, ওর সব কখানা বই আমার পড়া।
আমিও ওর মতে বিশ্বাসী। তাছাড়া এই খুলিটাই তো একটা মস্ত প্রমাণ, তাই নাকি? এটা পেলেন কোথায়? এবারও এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বলল, তবে দানিকেনের চেয়ে আমি আরো কিছু গভীর তত্ত্ব খুঁজে বেড়াচ্ছি। বলে মৃদু হেসে অন্য প্রসঙ্গে চলে গেল। আমিও আর কৌতূহল দেখালাম না। সেদিন পাহাড়ের গুহায় কলা, চিড়ে আর দুধ খেয়ে খাটিয়ায় শুয়ে রাত্রিবাস হলো। বেশ ভালো করেই আলাপ জমল। লোকটির নাম কেশব রাও, জন্ম অনন্তপুর জেলার পেনুকোন্ডা শহরের কাছে। দীর্ঘকাল দেশ ছাড়া, এখন বাস তিরুপতির এই পাহাড়ে। লোকটির বিষয়ে আমি প্রথমে বলেছিলাম বেশ মজার লোক, কিন্তু পরে মনে হয়েছে লোকটা বোধহয় একটু বিশেষ ধরনের পাগল। প্রায় সারা রাত ধরে সে এমন সব কথা শোনালো যা পাগলামো ছাড়া অন্য কিছু হতে পারে না। সে বলল, দানিকেনের মতে বহু সহস্র বছর আগে ভিন গ্রহ থেকে যে অতিমানবেরা পৃথিবী আবিষ্কার করেছিল, একসময় তারা আবার তাদের নিজেদের গ্রহেই ফিরে গিয়েছিল। এটা আমার মতে অ্যাবসার্ড, অসম্ভব। কেশবরাও একটু হাসল, তারপর আবার বলল, আমি মনে করি তারা কেউ ফিরে যায়নি, পৃথিবীতেই ছিল, পৃথিবীতেই আছে যে কোনো আকার নিয়ে। তারপর আবারও বলল, আমার এখন অনেক কাজ, সারা পৃথিবী ঘুরতে হবে, এরকম খলি আর কোথাও পাওয়া যায় কিনা দেখতে হবে। শুধু খলি বা কঙ্কাল নয়, আমি বিশ্বাস করি তাদের আত্মাও এখনো বিশেষ বিশেষ জায়গায় আছে। আমি আবার শিউরে উঠলাম। এরপর সে যেন নিজের মনেই বলল, সবচেয়ে আগে যাওয়া দরকার ইস্ট ইউরোপ, কার্পাথিয়ান রেঞ্জ, ট্রান্সিলভেনিয়া, মন্ডোভিয়া বুনোভিনা, ব্রেস্টিজ। এসব কথা শুনতে আমার মোটেই ভালো লাগছিল না, তবু কিছু বলা উচিত মনে করেই বললাম, জায়গাগুলোর নামও তো শুনিনি। কেশবরাও সরু করে হেসে বলল, ড্রাকুলা পড়েননি? ব্রাম স্টোকারের ড্রাকুলা, সেই যে রক্তপায়ী পিশাচ যারা কতকাল ধরে অমৃত অবস্থায় কবরে থাকে, কিন্তু রাত হলেই মানুষ শিকারে বেরোয়। আমি বললাম, হ্যাঁ পড়েছি, কিন্তু সে তো গল্প। গল্প? কেশবের চোখ দুটো গোল গোল দেখালো। আমি যদি তার প্রমাণ দেখাতে পারি? সর্বনাশ, বললাম, না না, প্রমাণে দরকার নেই। সেই সব জায়গায় আমায় যেতে হবে, কিছু যে একটা আছে তা খুঁজে বের করতে হবে। আমি নীরবে মাথা নেড়ে সায় দিলাম, কোনো কৌতূহল প্রকাশ করলাম না। এইভাবে সেই পাহাড়ের গুহায় রাত কাটল। আমি খাটিয়ায় আর কেশব মাটিতে একটা বহু পুরনো বাকছাল পেতে শুয়ে রইল। সত্যি কথা বলতে কি, সারা রাত বেশ ভয়ে ভয়েই কেটেছে। ভয়টা কেশবকে, না তার ওই অদ্ভুত ঠাকুরটিকে, না অন্য কিছুতে বুঝতে পারিনি। ভোর হলে প্রথম বাসটা ধরার জন্য যখন বিদায় নিচ্ছি, তখন ভদ্রতার খাতিরে কেশবকে বললাম, যদি কখনো কলকাতায় আসেন তো দয়া করে আমার বাড়িতেই আতিথ্য গ্রহণ করবেন। কেশব তখনই বলল, হ্যাঁ, কলকাতায় একবার আমায় যেতে হবে, বলে ঠিকানাটা দুর্বোধ্য ভাষায় লিখে নিল। এরপর অনেক দিন কেটে গিয়েছে। কেশবের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন আমাদের বাড়িতে কেশব এসে হাজির। ওকে দেখে প্রথমটা চিনতেই পারিনি। কি করে চিনব? কুচকুচে কালো রং, মুখে চাপদাড়ি আগে ছিল না, পরনে দিব্যি শার্ট ও ট্রাউজার, চোখে বিস্কুটে কালো সানগ্লাস, বাঁ হাতে একটা বড় পুটলি আর ডান হাতে সুটকেস। কেশবরাও দরজার কাছে দাঁড়িয়ে হাসছে। যখন ও পরিচয় দিল তখন আমি সত্যিই খুশি হলাম। আমার মনে পড়ল সেই রাত্রে আশ্রয় দেওয়ার কথা। আশ্রয় না পেলে কি হতো বলতে পারি না। সেই আশ্রয়দাতা আজ এসেছে আমার অতিথি হয়ে। এ কি কম সৌভাগ্য? তাছাড়া তিরুপতি থেকে ফিরে এসে এই কেশবের কথা বাড়িতে সবার কাছে গল্প করেছিলাম। ভাইপো ভাইজিরা তো কেশবের কথা শুনে রোমাঞ্চিত।
কবে কেশব আসবে তার জন্য পথ চেয়ে থাকত। এতদিন পর শেষ পর্যন্ত সে সশরীরে হাজির। ছেলেমেয়েরা বেশ আগ্রহ করেই ওর সঙ্গে আলাপ করতে এলো, কিন্তু কি জানি ওকে দেখে প্রথমেই ছেলেমেয়েরা কেমন যেন ভয় পেয়ে গেল। সে কি ওর কুচকুচে কালো রঙের জন্য, না ওর বিস্কুটে চশমার জন্য? যাই হোক, দিন দুয়েকের মধ্যেই ছেলেমেয়েরা ওর সঙ্গে ভাব জমিয়ে ফেলল। ভাবটা ওর সঙ্গে এমন জমল যে আমাকে যেন আর ওর দরকারই হয় না। কেশব একদিন বলল, কলকাতায় পার্ক স্ট্রিট বলে একটা জায়গা আছে, সেখানে নাকি খুব পুরনো কালের কবর আছে। সর্বনাশ, এখানে এসেও সে কবরখানার খোঁজ করে। মুখে বললাম, হ্যাঁ তা আছে, তবে খুব আর কি পুরনো, মাত্র 100-250 বছর আগের। তাতেই হবে, আপনি একদিন নিয়ে চলুন। অগত্যা কেশবকে নিয়ে একদিন যা কখনো করিনি তাই করলাম। কবরখানায় ঢুকলাম। সার্কুলার রোড আর পার্ক স্ট্রিটের মোড়ে গাছপালায় ঢাকা সেই পুরনো কবরখানা। ঢুকতেই গা ছমছম করে উঠল, কিন্তু কেশবের এসব কিছুই হলো না। সে মহা আনন্দে বাঁধানো কবরগুলো দেখতে লাগলো। তারপর একটা খুব পুরনো ভাঙাচোরা কবরের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ দাঁড়াবার পর ও উবু হয়ে বসল। তারপর তার হাতের লাঠিটা চালিয়ে দিল কবরের মাটির নিচে। একসময় লাঠিটা সরিয়ে নিয়ে হাত ঢুকিয়ে দিল। আমার গাটা ভয়ে কাটা দিয়ে উঠল। সাপে কামড়াবে যে, পাগল আর কাকে বলে। কিছুক্ষণ কবরের মাটি হাতড়াবার পর ও উঠল। আমার দিকে তাকিয়ে খুশ মেজাজে বলল, ঠিক হ্যায়। কি ঠিক হ্যায় তা আর জিজ্ঞেস করবার প্রবৃত্তি হলো না। এরপর সে জানতে চাইল, পুরনো কবরখানা আর কোথায় আছে? হুগলিতে ডাচেদের সময়ের অনেক কবর আছে। শোনামাত্র কেশব সেখানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। এদিকে বাড়িতে যেন কেমন একটু গোলমাল শুরু হয়েছে। ছেলে মেয়েদের তো পড়াশুনো মাথায় উঠেছে, তারা কেশবকে আঙ্কেল বলে ডাকে আর গল্প শোনে। সবই ভূতের গল্প। কেশব লোকটার এই একটা গুণ, নির্জন পাহাড়ে দেশের লোক হলেও সে বেশ মিশতে পারে। ছেলেদের সঙ্গে এই মেশবার ক্ষমতা কোথা থেকে পেল তা কে জানে। গুহায় বাস করে এমন শার্ট প্যান্টই বা পায় কোথা থেকে? যাই হোক, রোজ সন্ধ্যার সময় ছেলেমেয়েরা ওকে ঘিরে ধরত। আঙ্কেল গল্প বলো, ভূতের গল্প, তোমার নিজের চোখে দেখা ভূতের গল্প। আচ্ছা শোনো, আমি আঙ্কেল অমনি গল্প শুরু করে দিত। এক একদিন শুনতাম দানিকেন ড্র্যাকুলাও এসে পড়েছে। মনে মনে হাসতাম, কিন্তু নিছক হাসির ব্যাপার যে ছিল না তার সপ্তাহখানেক পর থেকেই টের পেতে লাগলাম। আমার ঘুমটা বরাবরই পাতলা, একটু শব্দেই ঘুম ভেঙে যায়। কদিন থেকেই রাত দুপুরে ঘুম ভেঙে যাচ্ছে। আর শুনতে পাচ্ছি নিচের যে ঘরে কেশব থাকে সে ঘরে টুনটুন করে কিসের যেন শব্দ, ঠিক যেন কে ঘণ্টা নেড়ে পুজো করছে। একদিন দিদিমাও সেই শব্দ শুনলেন। পরের দিন সকালে বললেন, তোর ওই কেশবের ঘরে ঘন্টা বাজাচ্ছিল কে? আমি হেসে উড়িয়ে দিলাম, দেখ অত রাতে খামোকা ঘন্টা বাজাবে কে? উড়িয়ে দিলাম বটে, কিন্তু মনে খটকা বিধে রইল। কেশবই কি গভীর রাতে পুজো করে? কার পুজো? তবে কি ও ওর ওই ঠাকুর সেই বিকট খুলিটা এখানে নিয়ে এসেছে? ভাবতেও গা শিউরে উঠল। কিন্তু এসব কথা কেশবকে জিজ্ঞেস করার উপায় নেই। ও বলবে না, উল্টে চটে যাবে। সেদিন আর এক কাণ্ড হলো। দুপুরবেলা বাড়িতে কেউ ছিল না। কেশবের ঘরে তালা বন্ধ। ওকে নিয়ে হুগলির একটা গ্রামে গিয়েছিলাম। বলা হয়নি ইদানিং ও ধরেছিল গ্রাম দেখবে। গ্রাম দেখবে না ছাই, খুঁজবে গ্রামের পুরনো কবরখানা। যাই হোক, বাড়িতে কেউ নেই, ছেলেমেয়েরাও স্কুলে। মা তখন দোতলা থেকে নিচে নামছিলেন। দিদিমা ঘরে ঘুমোচ্ছেন। কেশবের ঘরে আসতেই উনি থমকে দাঁড়ালেন। স্পষ্ট শুনলেন সেই বন্ধ ঘরের মধ্যে খটখট করে কি যেন চলে বেড়াচ্ছে। মায়ের মুখে একথা শুনে আমার গায়ে কাটা দিয়ে উঠল। আমার স্থির বিশ্বাস হলো কেশব সেই খুলিটা এখানে নিয়ে এসেছে।
পরের দিনই কেশব যখন স্নান করতে গিয়েছে তখন চুপি চুপি ওর ঘরে ঢুকলাম। আমার সন্দেহ ছিল ওর পুটলিটায় কিছু আছে। সেটা খুলে ফেললাম। দেখলাম ভেতরে কালো কাপড়ে জড়ানো কি রয়েছে। আমার হাত কেঁপে উঠল। কোনো রকমে পুটলিটা বেঁধে বেরিয়ে এলাম। তারপর মনে মনে কেবলই চিন্তা করতে লাগলাম, লোকটা কবে এখান থেকে যাবে। আমি ওর চলে যাবার জন্য ব্যস্ত হলে কি হবে? ছেলেরা ওকে ছাড়তে চায় না, ওরা কেবল জেদ ধরে। আঙ্কেল, সত্যি ভূত বলে কিছু আছে? সত্যি তুমি ভূত দেখেছো? তাহলে আমাদেরও ভূত দেখাও। এই ভূত দেখাবার কথা হলেই ওদের আঙ্কেল কিন্তু সত্যি সত্যি চটে যায়। ধমকে উঠে বলে, ছেলে মানুষই নাকি? হ্যাঁ, ভূত দেখাবো বললেই দেখানো যায়, নাকি দেখবো বললেই দেখা যায়? কথাটা একটু ধমকানির সুরেই বোধহয় বলেছিল, যার জন্য আমার যে ভাইজিটি ওকে সবচেয়ে বেশি ভালোবাসত সে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে চলে গেল। বলে গেল, আঙ্কেল, তোমার সাথে আড়ি, আর কখনো তোমার সঙ্গে কথা বলবো না। যাও, তোমার কাছে আর কখনো গল্প শুনবো না। জম্মের মতো আড়ি। আচ্ছা জেদি মেয়ে এই রুনা। তারপর কতবার কেশব সাধ্য সাধনা করেছে, ও আর আঙ্কেলের কাছে আসেনি, ভূত দেখতেও চায়নি। এর কদিন পর কেশব হঠাৎ বলল, চললাম। উফ, এর চেয়ে সুখবর বুঝি আর কিছু হয় না। মুখে বললাম, এরই মধ্যে যাবেন কেন? কেশব বলল, অনেক দিন তো থাকলাম, আর নয়। তা কোথায় যাবেন? ইস্ট ইউরোপ? না, আগে নেপাল। কেন হঠাৎ নেপাল যাবেন তা আর জিজ্ঞেস করতে সাহস হলো না। যাবার দিন বিদায়ের পালা। ছেলে মেয়েদের চোখ ছলছল। রুনাও এসেছে। কেশব ওকেই বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসত, তাই একটু আদর করল। ওর চোখেও জল। রুনা কাঁদো কাঁদো হয়ে বলল, আঙ্কেল, তুমি আবার আসবে তো? কেশব তার স্বভাব মতো হাসল। আমার ওপর রাগ পড়েছে দিদিমণি? বাহ, তুমি তো ভূত দেখালে না। কেশবের মুখটা শুকিয়ে গেল, বিমর্ষ হয়ে পড়ল। ভূত কি কাউকে দেখানো যায়? এ কি সম্ভব? আবার আসবে তো? আমার ভাগ্নে জিজ্ঞেস করল। কেশব কি ভেবে বলল, কথা দিচ্ছি না, তবে আসবার চেষ্টা করব যদি মরে না যাই। আমার ভাগ্নেটি একটু ভেপো বলে উঠল, তুমি মরে গিয়েছো কিনা জানবো কি করে? আমরা তো তোমার জন্য অপেক্ষা করে থাকবো। কেশব কি ভাবল, তারপর হঠাৎ ঘরে গিয়ে পুটলি খুলে কি একটা গোল করা কাগজ এনে আমার হাতে দিল। সেটা খুলে দেখি একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডারের ছবিটা অদ্ভুত, ছাপা নয়। কেশবই বোধহয় নিজের হাতে গোটা কয়েক ছক কেটে ক্যালেন্ডারের সঙ্গে এঁটে রেখেছে। ক্যালেন্ডারটা হাতে নিয়ে আমি বললাম, এটা নিয়ে কি করব? ও বলল, দেওয়ালে টাঙিয়ে রাখবেন। যেদিন দেখবেন ক্যালেন্ডারটা উল্টে গেছে, সেদিন বুঝবেন আমি আর নেই। এ আবার কি কথা? অবাক হব না হাসব না ভয় পাবো বুঝে উঠতে পারলাম না। এরপর বছর 2-3 কেটে গেছে। কেশবের কথা ভুলেই গিয়েছি। ছেলেমেয়েরাও ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে। সেদিন সন্ধ্যাবেলায় বাইরের ঘরে ওরা পড়াশুনো করছে, আমি একটা ম্যাগাজিন পড়ছি। হঠাৎ মনে হলো কে যেন দরজার সামনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। চমকে তাকিয়ে দেখি কেশব রাও দরজায় দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। ওকে প্রথমে চিনতে পারিনি। সেই কুচকুচে কালো রং আর নেই, কেমন যেন ফ্যাকাশে। মুখটা শুকনো, ঘন কালো দাড়ির বদলে পাতলা পাতলা বিবর্ণ দাড়ি ঝুলছে, চুল এলোমেলো। সবচেয়ে অবাক হলাম ওর হাতে সুটকেস নেই, সেই পুটলিটাও নেই। রাও সাহেব না? কেশব রাও একটু হেসে আমায় নমস্কার করল। আসুন আসুন, ভেতরে আসুন। ছেলেমেয়েরাও আনন্দে লাফিয়ে উঠল। তারপরই ওরা ধরল। আমি ওদের ধুমকে শান্ত করলাম। আজ উনি ক্লান্ত, দেখছো না ভালো করে দাঁড়াতেও পারছেন না। আসুন মিস্টার রাও। যেতে যেতে জিজ্ঞেস করলাম,
আপনি কি এখন নেপাল থেকেই এলেন? কেন জানি না কেশব তার কোনো উত্তর দিল না। তারপর কেশবকে সেই ঘরে নিয়ে এলাম। বললাম, খাওয়া দাওয়া করে আজ বিশ্রাম করুন, কাল সবাই মিলে গল্প শুনব। কেশব কিন্তু কিছুই খেতে চাইল না। বলল, আমি একটু ঘুমোতে চাই। আমি ওখানেই ওর শোবার ব্যবস্থা করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি অবাক, কেশব নেই, ঘর খালি। কিরকম হলো? এত সকালে গেল কোথায়? বিছানার দিকে তাকিয়ে দেখলাম যেমন ফর্সা চাদর পেতে দিয়েছিলাম তেমনই আছে। কেউ যে শুয়েছিল তা মনে হয় না। গ্লাসে জল দিয়েছিলাম, সেটাও ঠিক তেমনই ঢাকা পড়ে আছে। অর্থাৎ ঘরে যে কেউ ছিল তার চিহ্ন মাত্র নেই। মনে মনে যেমন অবাক হলাম তেমনি দুঃখও পেলাম। কেশবের এমনভাবে পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি। এমন সময় কে যেন এসে আমায় দ্বিগুণ অবাক করে দিয়ে বলল, পালিয়ে যাবে কি, বাইরের দরজা তো ভেতর থেকেই বন্ধ রয়েছে। এইবার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে আবার কি? এই রহস্যের মীমাংসা আমরা কেউ করতে পারলাম না। তবে সেই দিনই খবরের কাগজের এক কোণে একটা ছোট্ট খবর ছিল। পার্ক স্ট্রিটের পুরনো কবরখানায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার সঙ্গে ছিল একটা পুঁটলি। পুঁটলির মধ্যে পাওয়া গেছে একটা অস্বাভাবিক মরার মাথার খুলি। মৃত্যুর কারণ জানা যায়নি, পুলিশ তদন্ত করছে। আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। বুঝতে বাকি রইল না অজ্ঞাত পরিচয় মানুষটি কেশব রাও ছাড়া আর কেউ নয়। তার বডি পাওয়া গেছে কাল সকালে। তাহলে কাল রাত্রে আমার বাড়িতে যে এলো সে কে? তবে কি ও নেপাল থেকে ফিরে কলকাতাতেই ছিল? তাহলে কেনই বা শুধু এক রাত্রের জন্য এলো? আর তার মৃত্যু হঠাৎ কবরখানাতেই হলো কেন? সবই রহস্যময়। তখনই কি মনে হলো ছুটলাম পাশের ঘরে। দেখি রুনা কখন এ ঘরে এসে ক্যালেন্ডারটার দিকে জল ভরা চোখে তাকিয়ে রয়েছে। ক্যালেন্ডারটা এতদিন পর কে যেন উল্টে দিয়েছে। শুনলেন অলৌকিক ক্যালেন্ডার। রচনা মানবেন্দ্র পাল। রুনার চরিত্রে দেবস্মিতা, ভাগ্নে রুদ্রনীল, দিদিমা রিক্তা এবং গল্পপাঠ ও কেশব রাওয়ের ভূমিকায় অতনু। এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন অতনু। পোস্টার ডিজাইন বিভূতি বিশ্বাস। শেষ হলো অলৌকিক ক্যালেন্ডার। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরিবল উইকেন্ড।